সবাইকে অনেক অনেক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বাগত জানাই আজকে এটিএন বিজনেস অ্যান্ড ফিন্যান্সের সাথে আছে আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, ব্যবসা উন্নয়নের ক্ষেত্রে লং টার্ম প্ল্যানিং কিন্তু ভীষণ প্রয়োজন। মান্থলি, ইয়ারলি প্ল্যানিংয়ের পরেও 2 বছর, 5 বছর এবং আরও লং টার্ম প্ল্যানিং। এবং এই মুহূর্তে করোনা ক্রান্তিকালে যখন পৃথিবী থমকে গেছে, থেমে গিয়েছে অর্থনীতির চাকা, সেই সময়ে বাংলাদেশের বাজেট আমরা পেয়েছি কিছুদিন আগেই। এবং আমাদের বর্তমান পরিস্থিতি, ব্যবসা এবং অর্থনীতি কোন দিকে যাচ্ছে, কোন দিকে মোড় নিচ্ছে, সবারই কিন্তু একই প্রশ্ন। আজকের টপিক আমরা নির্ধারণ করেছি বৈরী পরিস্থিতিতে ব্যবসা উন্নয়নে করণীয়। এই বিষয়ে কথা বলতে চাইলে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন, টেলিফোন করতে পারেন। নাম্বারটি বলে দিচ্ছি 0281897766। আমার সাথে স্টুডিওতে অতিথি রয়েছেন, পরিচয় করে দিচ্ছি। মাহমুদ আলী, উদ্যোক্তা উন্নয়ন পরামর্শক ও পরিচালক, বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসেস লিমিটেড। আমার সাথে অনলাইনে যুক্ত রয়েছেন আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশ এবং চেয়ারম্যান ব্র্যাক ব্যাংক। দুজনকেই স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। যেটি বলছিলাম যে এখন কোন দিকে আসলে মোড় নিচ্ছে আমাদের ব্যবসার ধরন এবং আমরা কোন দিকে যাচ্ছি। যে প্ল্যানিংয়ের কথা বলছিলাম, কোনো প্ল্যানিং এই করোনার কারণে আসলে সেইটা কন্টিনিউ হচ্ছে না, নতুন করে প্ল্যান করতে হচ্ছে, নতুন করে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হচ্ছে। এবং যে প্ল্যানই করি আমরা, আমাদের যে রিস্ক অফ ইনভেস্টমেন্ট, সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে আসলে আমাদের কি রিটার্নটা হতে যাচ্ছে, কোন দিকে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন যে গত সপ্তাহে আমরা বাজেট পেয়েছি, তো এই বাজেটের দিকে তাকিয়েই কিন্তু অনেক ব্যবসায়ীরা নতুন করে স্ট্র্যাটেজি প্ল্যান করছে, নতুন করে ইনভেস্টমেন্ট চেঞ্জ করছে, ব্যবসার ধরন চেঞ্জ করছে, সব কিছু একটা নতুন দিকে আমরা যাচ্ছি। এবং নো ওয়ান নোজ হোয়াটস গোনা হ্যাপেন দ্য নেক্সট ডে, এবং এই করোনা কতদিন চলবে, আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে। এটা আপনার কাছে বর্তমান পরিস্থিতিতে ব্যবসা উন্নয়ন, যেহেতু আপনি পলিসি মেকিং নিয়ে কাজ করেন, এই জায়গাটা আপনার কাছে কি মনে হচ্ছে, আমাদের কি কি জায়গাগুলোতে এখনও ফোকাস করা দরকার বা আমাদের কোন ডিরেকশনে যাওয়া উচিত? ধন্যবাদ। আমরা আসলে এখন এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, এটার কোনো উদাহরণ অতীতে নেই। যে পৃথিবীতে বিশ্বযুদ্ধ হয়েছে, মহামারী হয়েছে, কিন্তু এইরকম সিচুয়েশন আসেনি যে সামাজিক সমস্যা দূর করব সামাজিক দূরত্বে থেকে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং, একটা ডিফারেন্ট ইস্যু। আমরা সামাজিক সমস্যায় উপনীত হয়েছি, বাট সলভ করব সামাজিক দূরত্বে থেকে। সো ফিলোসফিক্যালি এটা একেবারেই একটা ভিন্ন বিষয়। এই অভিজ্ঞতা পৃথিবীতে কারো নেই। প্লেগ আসছে, স্প্যানিশ ফ্লু আসছে, কিন্তু রোগীর কাছে কেউ যেতে পারবে না, এই ধরনের কিন্তু হিস্ট্রি নেই। সুতরাং এটাকে কিন্তু গতানুগতিক কোনো চিন্তা দিয়ে একেবারেই চেঞ্জ করা যাবে না। এখানকার পুরো চিন্তা, পুরো পরিকল্পনা টোটালি স্পেশাল হতে হবে, টোটালি ডিফারেন্ট হতে হবে, টোটালি অ্যাগ্রেসিভ হতে হবে। এখন বাজেটের সাথে যদি আপনি বলেন, আসলে বাজেট প্রণয়ন করার সময় এই জিনিসগুলো এত অল্প সময় আমার মনে হয় না যে গভর্নমেন্ট প্রপারলি প্রজেক্ট করতে পেরেছে, যার কারণে বাজেটটা গতানুগতিক হয়ে গেছে। এই বাজেটটা করোনার যে সংকটগত যে দর্শন, তার সাথে ম্যাচ করতে পারেনি। এটা একটু গতানুগতিক বাজেট হয়েছে, জিডিপি ফোকাস করে বাজেট হয়েছে। তা আমার কেন যদি মনে হয় এই বাজেটটাকে সময়ের সাথে হয়তো বা রিফর্ম করে নেওয়া যেতে পারে। বাট আপনি যে প্রশ্ন করেছেন যে আমরা কোন বিষয়ে কিভাবে এগোবো, আসলে কিন্তু আমরা হঠাৎ করে একটা গর্তে পড়ে গেছি। আমাদের ম্যাক্রো ইকোনমি অনেক ভালো, আমাদের জিডিপি গ্রোথ ভালো, আমাদের ইকোনমির সাইজ বেটার হয়েছে, এমপ্লয়মেন্ট বেড়েছে, প্রভার্টি কমেছে, বাট সাডেনলি আপনি হিমালয় পর্বত থেকে ঠাস করে পড়ে গেছেন। এবং বিশ্বের যে কোনো ডেভেলপড কান্ট্রিও কিন্তু হিমশিম খাচ্ছে। আমরা বাংলাদেশ মাত্রই মুক্তিযুদ্ধের পর অনেকটা কষ্ট করে আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। কিন্তু এর পাশে আপনাকে আমি একটা তথ্য দিই, পৃথিবীতে সংকট শুরু হয়েছে, এটা সত্যি। কিন্তু আপনি কালকে নিউজ দেখেছেন কিনা, আমেরিকাতে লাস্ট 50 দিনে শেয়ার বাজারে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন হয়েছে, জাপানেও তাই, ইউরোপেও তাই। তার মানে করোনা এসছে দেখে সব ইকোনমি ক্রমান্বয়ে ক্রাশ করে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। কেন হচ্ছে? তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে এখন ধর আমার শরীরে এখন রক্তের হিমোগ্লোবিন কম, আমি নিজে বাঁচতে পারি না, আমার এক্সটার্নাল সাপোর্ট লাগবে। তো আমেরিকানরা দেখেন আপনার $600 করে সপ্তাহে দেওয়া, ট্রিলিয়ন ডলার তারা তাদের ইকোনমিতে ইনজেক্ট করা শুরু করেছে। আসলে কিন্তু এখন একটা এক্সটার্নাল সাপোর্ট লাগবে। অর্থাৎ যারা ব্যবসা করছেন তারা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছেন, সো তাদের সবাইকে ইমার্জেন্সিতে নিতে হবে। তো ইমার্জেন্সিতে নিতে গেলে তো গতানুগতিক পলিসি দিয়ে তো এটা সলভ হবে না।
এখানে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্ল্যান নেওয়া হয় যে ব্যাংক ভিত্তিক একটা রেস্কিউ প্রোগ্রাম নেওয়া হবে, ব্যাংকাররা তো যিনি খুব ভালো, যিনি খুব লাভ করেন, খুব প্রফিটেবল ব্যালেন্স শিট থাকে, তার কাছে ছাড়া তো কারো কাছে ব্যাংকাররা যাবে না। এখন বিষয়টি হচ্ছে যে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করা। আমরা বলছি প্রণোদনা, ইনসেন্টিভ। ইনসেন্টিভ শব্দটা আসে আফটার দ্য পারফরমেন্স। যে পারফরমেন্সই দেখাতে পারেনি তাকে আমি কি প্রণোদনা দেখাবো? এবং অনেক নিউ এন্টারপ্রেনার এসেছে যারা নিশ্চয়ই হয়তোবা গত ডিসেম্বরেই নতুন করে যাত্রা শুরু করলো। হ্যাঁ। এখন যেটা হচ্ছে যে ব্যাংক নির্ভর যে প্রণোদনাটা আমরা ঘোষণা করেছি, এটি অবশ্যই সরকারের সদিচ্ছার একটা বড় প্রকাশ হিসেবেই আমি দেখব। কিন্তু কীভাবে ইমপ্লিমেন্ট হবে এটি কিন্তু একটা মেজর প্রবলেম। লোকজন বুঝতে পারছে না কে টাকা দিবে, কোথায় টাকা দিবে, কোত্থেকে দিবে, কি যোগ্যতা থাকলে দিবে, কার কাছে যাব টাকা আনার জন্য। মোস্ট অফ দ্য পিপল ডাজ নট নো দ্যাট। আমি কিন্তু বলছি এসএমইদের কথা। গভর্নমেন্ট ৩,০০০ কোটি টাকা দিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তা এবং প্রফেশনালদেরকে লোন দিতে থ্রু দ্য এনজিও। আমি গতকাল পর্যন্ত ৬-৭টা এনজিওর সাথে কথা বলে জেনেছি তারা এই অর্থের কিছুই পায়নি, তারা এখনও কিছু জানে না। আজকে 18ই জুন। তো বিষয়টা দাঁড়িয়ে গেছে আমাদের দেশে সব ক্ষেত্রেই আসলে আমরা অনেক কিছু বলছি, আমাদের অনেক রিসোর্স আছে, কিভাবে কানেক্ট হবে, কে কোথায় গেলে কীভাবে পাবে, এই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে না। তো আমার কাছে যেটা মনে হয় এসএমই সেক্টরটাকে একটা অ্যাগ্রেসিভ কোঅপারেশনের দিকে নিতে হবে। এটি হচ্ছে আমার প্রথম কথা, যে এসএমইকে আপনার একটা অ্যাগ্রেসিভ কোঅপারেশনে নিতে হবে। এখানে ট্র্যাডিশনাল পলিসি দিয়ে তাদেরকে ফাইন্যান্স করা যাবে না। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো এই এসএমইরাই হচ্ছে, কারণ তাদের ওই ব্যাংক সাপোর্টটাও খুব একটাভাবে নেই, পারফরমেন্সের জায়গাটাও নেই। আমরা জনাব হাসান এইচ মনসুরের কাছে যাব, তার আগে আমাদের সাথে একজন দর্শক রয়েছে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনার নামটি বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে, আপনি প্রশ্নটি করুন। বনানী থেকে। তো আমার মিস্টার মাহমুদ আলী মুন্না সাহেবের কাছে একটু ডিটেইলস জানার ইচ্ছা। সেটা হলো যে আমাদের সরকার যে ৩,০০০ কোটি টাকা এসএমই সেক্টরে দিয়েছে, এটা স্বচ্ছতা কতটুকু এবং কটা এসএমই সেক্টর কি কি শর্তের ভিত্তিতে টাকা পাচ্ছে, এইটা একটু কাইন্ডলি যদি জানাতেন। এই প্রশ্নটার উত্তর আমি একটু আগে দিয়েছি, আমি আবার দিচ্ছি। দর্শক, আপনাকে ধন্যবাদ, সঙ্গেই থাকুন। এখন এই সরকার ঘোষণা করেছে যে 3 বিলিয়ন মানে ৩,০০০ কোটি টাকা দেবে এবং সেটি দিবে এনজিওর মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক টাকা দিবে কমার্শিয়াল ব্যাংকে, কমার্শিয়াল ব্যাংক টাকা দিবে এনজিওকে। বাট কোন এনজিও এই টাকাটা দেবে সেটি বলেছে যে এমনভাবে সেগ্রিগেশন করা হবে যে কোনো এনজিওর ভাগ্যেই 60 কোটি টাকার উপর পড়বে না। এখন ব্র্যাকের মতো এনজিও তো 60 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে এনে কাউকে টাকা দিতে যাবে না। অবভিয়াসলি কে যাবে? ছোট ছোট এনজিওগুলো। এখন আমি গতকালকে পর্যন্ত 10টা এনজিওকে কন্ট্যাক্ট করে জেনেছি, এর মধ্যে মানবিক সাহায্য সংস্থা আছে, পপি আছে, জাগরণী আছে, কেউই এই বিষয়ে কোনো ফান্ড তাদের কাছে পায়নি। অর্থাৎ এই প্রফেশনালস বা মাইক্রো এন্টারপ্রেনার্সরা কীভাবে টাকা পাবে, আন্ডার হুইচ পলিসি পাবে, সেটি এখনও সেট হয়নি। আমি ঠিক এই প্রশ্নটা রেশ ধরেই আমি জনাব মনসুর কাছে যেতে চাই, যেটা প্রশ্নটা যে দর্শকেরও ছিল এবং আমাদের এই জায়গা থেকে একটু ক্লিয়ার না আমরা বিষয়গুলো, এবং সরকার আরও ক্লিয়ার হয়তো বা সামনের দিনগুলিতে করবে। এই যে ৩,০০০ কোটি টাকা যেটা এনজিওর মাধ্যমে ডিসবার্স হবে, এই জায়গাটা আপনার জায়গা থেকে একটু শুনতে চাইবো যে কিভাবে হতে পারে এবং কি প্ল্যানিং চলছে। দেখুন, সামগ্রিকভাবে সরকার 20,000 কোটি টাকা দিয়েছে এসএমই এবং ছোট যারা কটেজ অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজের জন্য 3,000 তার মধ্যে থেকে আলাদা করা আছে। কাজে 17,000 যাবে এসএমইতে এবং কটেজ অ্যান্ড মাইক্রোর জন্য 3,000 কোটি টাকা, মোট 20,000 কোটি টাকা। এখানে বাংলাদেশ ব্যাংক দিচ্ছে 50% লিকুইডিটি সাপোর্ট, আর বাকি 50% ব্যাংককে দিতে হবে। এখন এখানে সমস্যাটা হচ্ছে যোগফল মিলে না, অর্থাৎ ব্যাংকের কাছে কিন্তু বাংলাদেশ ব্যাংক টাকা দিচ্ছে, এর জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক তার কাছ থেকে সুদ টুদ সবই নিবে, সবই আছে। এবং বাংলাদেশ ব্যাংকের যেটা কন্ডিশন হচ্ছে যে 9%-এর উপর কোনোভাবেই লেন্ডিং রেট করা যাবে না। ঠিক আছে, 9% ধরে নিলাম যে ক্যাপ ফিক্স করা আছে। এখন ইস্যুটা আসে যে 6% যদি আমার কস্ট অফ ফান্ড হয়, তাহলে পরে আমি যদি এনজিওকে অন লেন্ড করি এবং এনজিওকে যদি আমি সেখানে এই কষ্ট এসে বাংলাদেশ ব্যাংক থেকে আমি যদি টাকাটা পুরোটাও নেই, সেটা পাবে না, 50% দিতে হবে ব্যাংককে।
তারপরে যদি অনলাইন করা হয়, অনলাইন করলে পরে 5% তাকে অনলাইন করতে হবে এনজিওকে। আচ্ছা, এনজিওকে অনলাইন করার পরে এনজিও তখন সেটা 9%-এর মধ্যে তাকে বিতরণ করতে হবে। অ্যান্ড দ্য অল রিস্ক লাইজ বিটুইন এনজিও অ্যান্ড দ্য ব্যাংক। এখানে বাংলাদেশ ব্যাংকের কোনো রিস্ক নাই। এই জায়গাটাতে সমস্যা হয়ে গেছে। একদিকে তারা ক্যাপ দিয়ে দিচ্ছে একটা সিলিং, আবার অন্যদিকে বলছে যে তোমরা কিন্তু সবকিছু অ্যাবজর্ব করবা উইদিন দিস ক্যাপ, এবং কস্ট অফ ফান্ডটা সবগুলো সহ। এবং এই যোগ ফলে এটা মেলে না। এনজিওরা সাধারণত 20 থেকে 25 বা 15 থেকে 20 এইরকম একটা রেঞ্জের মধ্যে তারা লেন্ডিং করে থাকে। তাদের পক্ষে 9% লেন্ডিং করে তারা টিকে থাকতে পারবে না, তারা এই বাজারে থাকতেই পারবে না, এবং তাদের জন্য লাভজনক হবে না। তো কাজে এখানে একটা সমস্যা আছে। এটার বাইরে যদি আমরা আসি বৃহত্তর এসএমই খাতে, সেখানেও সমস্যা। সমস্যা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে কস্ট অফ ফান্ড 6% আর লেন্ডিং ক্যাপ 9%, এখন 3%, এবং এটার মধ্যে সব মানে ডিফল্ট ইত্যাদি সবকিছু অ্যাবজর্ব করতে হবে। ডিফল্ট রেট ইজ কোয়াইট হাই, ম্যানেজমেন্ট কস্ট ইজ কোয়াইট হাই। এগুলোকে কভার করে 3%-এর মধ্যে ব্যাংকের পক্ষেও এটা খুব কঠিন হয়ে যাবে, কারণ এই ধরনের স্মল মার্জিনে এই সেক্টরে অপারেট করাটা ডিফিকাল্ট। এখানে ম্যানেজমেন্টটা খুব নিবিড় হতে হয়, এবং সেটা ব্যয় সাপেক্ষ, এবং সেই সাথে রিস্ক অফ ডিফল্ট ইজ কোয়াইট হাই, এবং এই বর্তমান প্রেক্ষাপটে তো রিস্ক অফ ডিফল্ট ইজ ভেরি হাই। তো এইখানে সরকারকে আমরা যেটা বলেছি যে আপনারা রিস্ক গ্যারান্টি দেন যাতে ব্যাংকগুলো এটা করতে পারে, কিন্তু ব্যাংকগুলোকে রিস্ক গ্যারান্টি সেভাবে এখন পর্যন্ত দেওয়া হয়নি। যেটা আলোচনা চলছে যে 2% ফি দিলে পরে তারা 30% পর্যন্ত রিস্ক গ্যারান্টি দিবে বাংলাদেশ ব্যাংক। 2% রিস্ক যদি দিতে হয়, 6 + 2 8% হয়ে গেল। 1% মার্জিনে কি করে ব্যাংকরা স্মল এন্টারপ্রাইজদেরকে লোন দিবে, এটা আমাদের কাছে বোধগম্য নয়। এই জিনিসগুলো নিয়ে যতদিন পর্যন্ত ফয়সালা না হবে, একটা টাকাও কিন্তু বিতরণ করা যাবে বলে আমার মনে হয় না। এখানে আরেকটা লিস্টিং এর ব্যাপারে যদি বলি, যে লার্জার এন্টারপ্রাইজ তো তারা নিজেরাই এগিয়ে আসে এবং দে নো অল দ্য মেকানিজম হাউ টু প্রসেস দ্য এন্টায়ার থিং, বাট স্মল অ্যান্ড মিডিয়াম তাদের লিস্টিংটাই কিন্তু আমাদের কাছে খুব একটা ক্লিয়ার না। কতগুলো আছে, কবে কে ফর্ম করেছে, তাদের ব্যবসার ধরন কি, সেটা আমাদের এসএমই ফাউন্ডেশন কিছুটা সাপোর্ট করে, গভর্নমেন্টের কাছে যারা আসে তারা কিছুটা সাপোর্ট পায়। তো এই লিস্টিং এর এই জায়গা থেকে কাদেরকে দিব কাদেরকে দিব না, যারা শক্তিশালী তারাই হয়তো বা পাচ্ছে, এবং যাদের সত্যি প্রয়োজন তারা এই জায়গাটা কিভাবে সাধারণ মানুষের কাছে আমরা কি ইনফরমেশনটুকু নিয়ে যেতে পারি? এখানে কিন্তু পরিষ্কার একটা জিনিস বলা আছে যে ডিসবার্সমেন্টটা হবে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে, অর্থাৎ ব্যাংক উইল ডিসাইড কে পাবে কে পাবে না। এটা ব্যাংকের দায়িত্ব এবং ব্যাংকের সভরেন রাইট। এখন কথা হচ্ছে যে এখানে এক্সিস্টিং যে ক্লায়েন্টগুলো আছে, প্রথমত তো তারাই পাবে। এক্সিস্টিং এসএমই ক্লায়েন্ট, ব্যাংকে যেমন কয়েক লক্ষ এসএমই ক্লায়েন্ট আছে, তারা দে আর এলিজিবল এন্ড দে আর অল ইম্প্যাক্টেড ব্যাডলি। তারপরে হচ্ছে নতুন ক্লায়েন্টরা যদি অ্যাপ্লাই করে, তারপরে তাদেরকে বিবেচনা করা যেতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, 20,000 কোটি টাকা কিন্তু খুব বেশি টাকা নয়। এটা কিন্তু কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে যদি এটা এফেক্টিভলি চালু করা যায়। যে কন্ডিশনগুলো আমি বললাম, ইন্টারেস্ট রেট ক্যাপ ইত্যাদি, এবং রিস্ক বার্ডেন শেয়ারিং অন রিস্ক, এটা যদি সলভ করা যায় তাহলে কিন্তু এটা ডিসবার্স করতে বেশি সময় লাগবে না। কিন্তু এই দুটো জিনিস সলভ না হওয়া পর্যন্ত একটা পয়সাও এসএমই খাতে যাবে না বর্তমান এই প্যাকেজ থেকে, এটাও সত্যি কথা। আর এক্সিস্টিং ক্লায়েন্টসরাই প্রেফারেন্স পাবে। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে যেসব ক্লায়েন্ট তাদের সাফার করছে তাদের কাছে আগে পৌঁছে দেওয়া, যাতে তাদের যে কার্যক্রমগুলো যেখান থেকে তারা বন্ধ করে দিয়েছে সেই জায়গাটাতে আবার সত্য ফিরে যেতে পারে এবং কর্মসংস্থান সেখানে সৃষ্টি করতে পারে। এবং আমরা মনে করি যে এসএমই খাতই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত, যারা প্রথমে ঘুরে দাঁড়াতে পারবে। আমি এই এসএমই খাত নিয়ে আবারও আসবো আপনার কাছে। এই মুহূর্তে একজন দর্শক আছে, তার প্রশ্নটা নিয়ে আমরা আমাদের আলোচনায় ফিরে যাব। দর্শক কে আছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্ন করুন। মোহাম্মদ মেহেদি হোসেন, ঢাকা ক্যান্টনমেন্ট। জি, মুন্না ভাই এবং আহসান চৌধুরী স্যারের কাছে প্রশ্ন, আপনাদের কোনো সুনির্দিষ্ট কারেক্টিভ ইকোনমিক প্ল্যান আছে নাকি যেটা আমাদের এই কারেন্ট ক্রাইসিস থেকে আমাদেরকে উত্তরণ করবে? সুনির্দিষ্ট কান্ট্রি বেসড কারেক্টিভ কাস্টম মেড কোনো প্ল্যান আছে কি যেটা আমাদেরকে এই সংকট থেকে উত্তরণ করবে? কাস্টম মেড, কারেক্টিভ, স্পেসিফিক, ক্রিয়েটিভ কোনো কিছু আছে নাকি? থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আপনি প্রশ্নের উত্তর দিবেন? আচ্ছা, ধন্যবাদ মেহেদি। আমাকে প্রশ্ন করলে আমি একটু উত্তর দেব। স্পেশাল ক্রাইসিস, মানুষের হাতে টাকা পয়সা নেই। বাজারে গেলে দেখা যাবে সব সাপ্লাই আছে, যা কিনতে চান সব পাবেন,
নাই মানুষের পকেটে টাকা। সুতরাং সহজ শর্তে পলিটিক্যাল ড্রাইভ নিয়ে, পলিটিক্যাল ইনভলভমেন্ট নিয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিয়ে নয়, টোটালি একটা পলিটিক্যাল ড্রাইভ নিয়ে, পলিটিক্যাল ডিসিশন নিয়ে মানুষের হাতে সহজ শর্তে টাকা পৌঁছাতে হবে। এই ক্ষেত্রে আমাদের অনেক অর্থনীতিবিদরা বলছেন আমাদের ইনফ্লেশন রেট মোরাললেস খুব একটা বেশি না, ইদানিং আরও কমে গেছে, প্রয়োজনে টাকা ছাপাতে হবে। অর্থাৎ সব কিছু আছে, মানুষের পকেটে টাকা নেই। যখনই মানুষের হাতে টাকা সহজ শর্তে পৌঁছে দেওয়া যাবে, প্রয়োজনে সোশ্যাল সিকিউরিটি দিতে হবে, আদার কোনো লিগ্যাল সিকিউরিটি তাদের কাছ থেকে নেওয়া যায় কি না সেটাও দেখতে হবে, নিয়ে সহজ শর্তে তাদের হাতে টাকা পৌঁছাতে হবে, ভোক্তা ব্যয় বাড়াতে হবে। ইন এ ভেরি শর্ট টাইম ইকোনমি ঘুরে যাবে। এই মানে কমপ্লিকেটেড প্রণোদনা, নানা শর্তের অধীনে বেড়াজালে আবদ্ধ প্রণোদনা না দিয়ে একটা ক্রান্তিকালীন উদ্যোগ নিতে হবে মানুষের হাতে টাকা পৌঁছানোর জন্য। সহজ শর্তে ঋণ দিতে হবে, এই ঋণ প্রয়োজনে সোশ্যাল সিকিউরিটি নিয়ে দিতে হবে, ব্যাংক ইনভলভ করতে হবে। আমাদের অনেক বড় এনজিও আছে, ব্র্যাক আছে, আশা আছে, ব্যুরো বাংলাদেশ আছে, টিএমএস আছে, রুট লেভেল পর্যন্ত দে ক্যান ডিস্ট্রিবিউট দিস মানি। অনেক কথা বলার কিছু নেই, আমাদের ম্যাক্রো ইকোনমি অনেক স্টেবল, আমাদের গভর্নমেন্ট টাকা দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে কে রিস্ক নেবে? রিস্ক গভর্নমেন্টকে নিতে হবে, এক কথায় শেষ। আচ্ছা, আমি একটু মনসুরের কাছে যাই। বিরতিতে যাবার আগে যে প্রশ্নটির কথাটি আমরা বলছিলাম যে এসএবিদেরকে নিয়ে আমরা আসলে কি করব এবং কোন দিকে যাচ্ছে, এনজিওর টাকা ডিসবার্সমেন্টটা কিভাবে হবে, এবং তার সাথে খুব যুক্ত হচ্ছে গিয়ে ব্যাংকিং সেক্টর। লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে আমরা এখনও অলরেডি চলে এসেছি। তো এই জায়গাটা ব্যাংকিং যে আসলে ব্যাংকের যে যারা সার্ভিস দিচ্ছে, যারা এমপ্লয়ি রয়েছে, তারা যে সবাই ফুল ফ্লেজেড অফিস করতে পারছে তাও কিন্তু না। সেখানেও কিন্তু পালাক্রমে আপনার রোস্টার করে করে কাজ করানো হচ্ছে। তো এই জায়গাগুলো থেকে শুরু করে সব কিছু একটা বিশাল বড় প্রণোদনা প্যাকেজকে সত্যিকার অর্থে বাস্তবায়ন করানো পর্যন্ত ইটস আ লং রোড। তো আমরা সেই জায়গাগুলো ব্যাংকিং সাপোর্ট কীভাবে পাবো, ব্যাংক কীভাবে নিজেদের কাজ করে আমাদেরকে সাপোর্ট করবে, এটা বিশাল প্রশ্ন থেকে যায়। আপনার কাছে শুনবো। দেখুন, চ্যালেঞ্জটা হচ্ছে বহুমুখী। একদিকে তো ব্যাংকিং খাতের অবস্থা কিন্তু আমাদের আগে থেকে খুব খারাপের দিকেই যাচ্ছিল সামগ্রিকভাবে বলতে গেলে। কিছু কিছু ব্যাংক আছে যারা ভালো, কিন্তু বেশিরভাগ ব্যাংকের অবস্থা কিন্তু নাজুক। যে কারণে আজকে আপনারা শুনছেন যে ব্যাংকিং খাতেও লোক ছাঁটাই করা হবে, ব্যাংকিং খাতে লোকের বেতন কমিয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তারা অসুবিধা পড়েছে বলেই এই ধরনের কঠিন ব্যবস্থার দিকে যাচ্ছে। এখন যাই হোক, এর মধ্যেও আমাদেরকে ব্যাংকগুলোকে কাজ করতে হবে। এক নম্বর যেটা সমস্যা ছিল সেটা পার্শিয়াল সমাধান হয়েছে। প্রথমে যখন সরকার বললো 1 লক্ষ কোটি টাকা ব্যাংকগুলোকে দিতে হবে, আমরা তখন সরাসরি বললাম যে ব্যাংকের কাছে তো টাকা নাই, ব্যাংক এত টাকা কোথা থেকে দেবে। সেটা সরকার বুঝতে পেরেছে, বাংলাদেশ ব্যাংক বুঝতে পেরেছে। ফলে তারা বললো যে ঠিক আছে, আমরা অর্ধেক 50% টাকা আমরা দিয়ে দেবো লিকুইডিটি ইনজেকশন হিসাবে। সেটা বেসিক্যালি দ্যাটস প্রিন্টিং অফ মানি। তো ওই টাকাটা ব্যাংকের কাছে ক্রেডিট করে দেওয়া হচ্ছে এবং ব্যাংক সেটা থেকে 50% ব্যাংক দিচ্ছে, 50% বাংলাদেশ ব্যাংকের টাকা, ছাপানো টাকা দিয়ে এই লেন্ডিংটা করা হবে। এখনো পুরোপুরিভাবে শুরু হয় নাই। দ্বিতীয়ত যেটা হচ্ছে সমস্যা, সেটা হচ্ছে যে ঠিক আছে, এখানে না হয় লিকুইডিটি সাপোর্ট দেওয়া হলো, কিন্তু তারপরেও ব্যাংকের খাতে কিন্তু আমানত কিন্তু কমে যাচ্ছে। এপ্রিল মাসের যে ডিপোজিট হয়েছে, আউটস্ট্যান্ডিং যে ডিপোজিট ব্যাংকিং খাতে, সেটা কিন্তু জানুয়ারির চাইতে অনেক কম, প্রায় 24,000 কোটি টাকা কম। অর্থাৎ ব্যাংকিং খাতের ডিপোজিট কিন্তু শ্রিঙ্কিং। তো এই যদি হতে থাকে তাহলে ব্যাংক কি করে তারা এক্সপ্যান্ড করবে? এর উপর আবার সরকার বাজেটে বলেছে তারা ব্যাংকিং খাত থেকে 85,000 কোটি টাকা বাজেট ফাইন্যান্সিং করবে। তো সরকারকে যদি 85,000 কোটি টাকা দিতে হয়, এখানে যদি 50-60,000 কোটি টাকা দিতে হয়, অর্ধেক হিসাবে ধরলাম, প্লাস স্বাভাবিক যে ব্যাংকিং লেন্ডিং কার্যক্রম আছে সেখানে তো আরো হলেও 1 লক্ষ কোটি টাকা দিতে হবে। এই টাকাটা আসবে কোথা থেকে? এই জিনিসটা অঙ্কে কিন্তু শুভঙ্কর একটা ফাঁকি আছে, অঙ্ক গড়ে মিলছে না। তো এই জায়গাটা সরকারের সাথে ব্যাংকিং কমিউনিটি বা অর্থনীতিবিদ এদের বসে একটু একটা, যেটাকে আমরা একটা ব্যালেন্সড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট একটা স্ট্র্যাটেজি নিতে হবে। শুধুমাত্র বলে দিলেই হবে না যে ব্যাংকগুলো এই টাকাটা দিবেন, আবার আমাদেরকে এত টাকা লোন দিবেন, ইত্যাদি ইত্যাদি। ব্যাংকে তো সেই সামর্থ্য নাই। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে একটা ব্যাংকিং কাস্টমার রিলেশনশিপ, যদি স্যারকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। এভাবে তো সিদ্ধান্ত নিতে আসলে ইট ইজ টেকিং হিউজ টাইম। তারপরে ব্যাংক আসলে এই ব্যাংক নির্ভর প্রণোদনা ব্যাংকের পক্ষে মেনটেন করা সম্ভব নয়, এটা বিভিন্নভাবে বোঝা যাচ্ছে।
তো আমরা সবাই কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছি যে আসলে কি হবে, কখন হবে। তো এটি নিয়ে কি আপনি যেহেতু অনেক উচ্চ মহলের পলিসি লেভেলে কাজ করেন, আপনি কি কোনো নিকটবর্তী কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন এই জটিলতা ছোটার? আমরা যেটা সাজেস্ট করছি সরকারকে বিভিন্নভাবে, সেটা হচ্ছে যে দেখুন, এই সমস্যাগুলো হচ্ছে একসাথে বসে কাজ করতে হবে। আমাদের সরকার যেটা আমি দেখছি সমস্যাটা হচ্ছে যে তারা হচ্ছে ব্যুরোক্রেসি ড্রিভেন। তারা নিজেদের অফিসে বসে নীতি প্রণয়ন করে ছেড়ে দিচ্ছেন যে দিস ইজ দ্য নির্দেশিকা, এটা প্রতিপালন করতে হবে। এখন নীতি প্রতিপালন করতে যাই দেখা যায় যে এটা সম্ভব না। এটা যদি আগে থেকেই বসে করা যেত তাহলে ভালো হতো। তারপরেও আমি বলবো যে সরকার, ব্যাংকিং কমিউনিটির রিপ্রেজেন্টেটিভস এবং বাংলাদেশ ব্যাংক এই টাইপ এবং বিজনেস কমিউনিটি থেকে রিপ্রেজেন্টেশন, এই চারটা পক্ষ একসাথে বসে একই ঘরে বসে বা ওয়েবে বসে তারা যেন এটাকে থ্রেশ আউট করে 3-4 দিন 5 দিনের মধ্যে, যে কোথায় কোথায় সমস্যাটা হচ্ছে। সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস না করে যদি বলা হয় যে এটা করতে হবে, কিন্তু এটা কিন্তু করা হবে না। তো সেই জন্য একটা কমিটি করতে হবে। সেই কমিটির দায়িত্ব হচ্ছে প্রত্যেক ডেইলি মনিটরিং করা, কোন ব্যাংক কত টাকা কাকে দিচ্ছে, এবং উইকলি রিপোর্ট তৈরি করে সরকারকে দেওয়া এবং এটাকে পাবলিশ করে দেওয়া সবার জন্য, যাতে সবাই জানতে পারে যে আসলে টাকা ডিসবার্সমেন্ট হচ্ছে কিনা। আমার বর্তমান যেটা নলেজ সেটা হচ্ছে যে টাকার ডিসবার্সমেন্ট হচ্ছে না এবং হবেও না যদি এই জিনিসগুলোকে আমরা নীতিগিটিগুলোকে আমরা অ্যাড্রেস করতে না পারি। ডেভিল ইজ অলওয়েজ ইন দ্য ডিটেইলস। সেখানে যেতে হবে আমাদেরকে, যে ডেভিলকে বিতরণ করতে এখান থেকে ভূত ছড়াতে হবে। জি, আসলে ওই গ্যাপটার জন্য আসলে একই প্রশ্নে আমরা বারবার ঘোরপাক খাই যে আমাদের কিভাবে এই গ্যাপটাকে আমরা ফিল করতে পারি। তবে আমি যদি এই প্রণোদনা প্যাকেজ এবং বাজেট ছেড়েও যদি আমি অনেক আগের কথা চিন্তা করি যে বাংলাদেশের এগ্রিকালচার এবং আইটি সেক্টরের ক্ষেত্রে সবসময় অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এবং আমরা যেহেতু 21 সালে একটা গোল নিয়ে আগাচ্ছিলাম, সেই লক্ষ্যেই এই দুটো সেক্টর খুব আমরা ইমপ্রুভ করতে চেয়েছি। তার সাথে এবারে বাজেটে আমাদের যদি হেলথ সেক্টর নিয়ে চিন্তা করি, আমরা কম্পেয়ার টু এনি আদার কান্ট্রিজ, আমাদের নিয়ার বাই কান্ট্রিজ, সেই জায়গায় কম্পেয়ার করলে আমাদের হেলথ সেক্টরটা এখনও অনেক দুর্বল এবং অনেক বেশি হাইলাইট করা দরকার। তো ব্যবসার ধরন, আমি যদি অনেক ধরনের ব্যবসা রয়েছে, আমি যদি একেবারে এয়ারলাইন্সের কথা বলি, হসপিটালিটি সেক্টরের কথা বলি, ট্যুরিজম সেক্টরের কথা বলি, সেটা নিয়ে একেবারেই কোনোভাবে আর্নিং হচ্ছে না, বাট দে ডু হ্যাভ আ হিউজ এক্সপেন্ডিচার এভরি ডে। তো এই জায়গাগুলোতে যারা বিভিন্ন ব্যবসায় ইনভলভ ছিল তারা এখন কোন দিকে টার্ন নেবে? মেবি তারা এখন হসপিটালিটি সেক্টর ছেড়ে এসে, ট্যুরিজম সেক্টর ছেড়ে এসে পাশাপাশি তারা অনেকেই মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে কাজ করতে পারে, হেলথ সেক্টরে ইনভলভ হতে পারে। বাট অ্যাকচুয়ালি আমাদের এই ব্যবসার ধরন পাল্টানো, স্ট্র্যাটেজি চেঞ্জ করা, ফোকাস করা টু আ নিউ ডাইমেনশন, আমরা কোন দিকে গেলে আমাদের একটা সৌভাগ্য পেতে পারি, একটা দারুণ মোচন হতে পারে সাধারণ মানুষের, কিন্তু সেই জায়গাটা প্রশ্ন রয়েছে। ইফ ইউ ক্যান আনসার। আচ্ছা, এটা টোটাল, আমরা তো একটা গ্লোবালাইজ সোসাইটিতে এখন বসবাস করি। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে আমেরিকান ইকোনমি ঘুরে যাচ্ছে, আপনার চাইনিজরা 90% তার বিজনেস রিকভার করে ফেলেছে। অতএব আমাদের গ্লোবালি বিজনেস করার সুযোগ আছে। একটি ট্র্যাজেডি ঘটে গেল, পৃথিবীতে বাংলাদেশ একটা দেশ চাইলে কালকে কয়েক লাখ পিপিই বানাতে পারবে, বাট বাংলাদেশের লোকজন জানে না যে ডব্লিউএইচওর গাইডলাইন অনুযায়ী কোন পিপিটা সে পড়বে। আমাদের এখান থেকে মার্কস অ্যান্ড স্পেন্সার, সোনোটেক্স পিপির এক্সাম্পল তৈরি করে ডব্লিউএইচওর গাইডলাইন ফলো করে পিপি গভর্নমেন্টকে গিফট করেছে, তারপর আর তারা পিপি দেয় না। তারপরে আমরা রাস্তাঘাটে দেখতেছি পুলিশ পিপি পড়ছে, যেটাকে একটা নেটের ড্রেস বলা যায়। আমরা এমন একটা দেশ, এটা একটা গার্মেন্টস প্রোডাক্ট, আমরা ইনস্ট্যান্টলি যে পরিমাণ প্রডিউস করতে পারি পৃথিবীর অন্য অনেকেই সেটা পারে না। কিন্তু আমরা এখনো রাইট মানে পিপি কোনটা, কিভাবে পিপি হয় এবং পিপির গাইডলাইন কি, সবাই যদি কেউ কিছু জানে না যায়, তারপরেও কিন্তু একটা সমস্যা রয়েছে। আমাদের সাথে একজন দর্শক আছে, একটু প্রশ্নটা নিয়ে নেই। দর্শক কে আছেন আমার সাথে, নামটি বলে প্রশ্ন করুন। এবনে নোমান নীলফামারী। জি, একটা প্রশ্ন করতে যাচ্ছি যে 30শে জুন পর্যন্ত একটা সার্কুলার দেখছিলাম সরকারের এনজিওর কিস্তি তুলে নিষেধ, কিন্তু এনজিওরা তো কিস্তি তুলতেছে। আমার প্রশ্নটা হলো, সরকার যদি প্রণোদনা দিয়ে থাকে এনজিও গুলাকে, তাহলে কিস্তি সরকারের নির্দেশ অমান্য করে কিস্তি তুলবে কেন? আর যদি সরকার প্রণোদনা না দিয়ে থাকে, তাহলে সরকার এনজিওদের উপরে কিস্তি তুলে নিষেধ করে তাদের উপরে চাপ প্রয়োগ করবে কেন? এই দুইটা বিষয় নিয়ে জনগণ এবং এনজিওদের মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে, এই বিষয়টা সলিউশনের কি উপায় আছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হলো, 3 মাস ধরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসাগুলি প্রায় বন্ধ হয়ে যাওয়ার কারণে এনজিও থেকে যে ঋণ গ্রহণ করেছে জনগণ, এই টাকা পয়সাগুলি প্রায় খেয়ে শেষ করে ফেলছে। এইটাকে ব্যাক করার কোনো সুযোগ সুবিধা তৈরি করা যায় কিনা? জি, ধন্যবাদ।
আপনি নিশ্চয়ই আমাদের সাথে অনেকক্ষণ ধরে ছিলেন, আমরা এই একই বিষয় নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, তবু আপনার উত্তরটি আমরা নিব যতটুকু পারা যায়। জনাব মনসুর, আপনার কাছে একটু আসি, আমাদের একেবারে শেষের দিকে। আপনার কোনো গাইডলাইন, কোনো পলিসি, কোনো সাজেশন দিয়ে আমাদের অনুষ্ঠানের শেষের দিকেই আমরা চলে যাচ্ছি। আচ্ছা, ওনার প্রশ্নের জবাবে আমি একটু বলবো যে সরকার কিন্তু গাইডলাইন দিয়েছেন যে কিস্তি নেওয়া যাবে না, কিন্তু সরকার কিন্তু এনজিওদেরকে কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না। অর্থাৎ এনজিওরা নিজেদের পকেট থেকেই তাদেরকে এটাকে অ্যাবজর্ব করতে হবে, এবং এখানে কিন্তু লিকুইডিটি ইস্যু আছে। তবে একটা জিনিস কি, যদি কেউ সামর্থ্য থাকে ঋণ শোধ করা, সে অবশ্যই শোধ করতে পারে, আমি তা করা উচিত বলে আমি মনে করি। তো সর্বশেষে আমি যেটা বলবো যে আমাদেরকে এই দুটো জায়গায়, তিনটি জায়গাতে অবশ্যই নজর দিতে হবে। কোভিডকে যদি আমরা এখনো বাড়তে দিই, সংক্রমণ যদি বাড়তে থাকে, অর্থনীতি কিন্তু পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারবে না এই জায়গাটা। দ্বিতীয়ত হচ্ছে প্রায় 1.5 কোটির মতো শ্রমিক যারা কার্যক্ষম ছিল, যারা ভালো ইনকাম করতেন, তারা বেকার হয়ে গেছেন এবং তারা এখন দরিদ্র সীমার নিচে চলে গেছেন। তাদের জন্য একটা টেম্পোরারি ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্যাকেজ করতে হতো, এবং আমরা হিসাবও করে দেখেছি 6 মাসের জন্য সাপোর্ট দিলে 24,000 কোটি টাকা লাগতো। আমরা সরকারকে বলেছিলাম, কিন্তু সরকার কি করলো, সেই সনাতন পদ্ধতিতে 150টা প্রোগ্রামের মধ্যে এখানে 10 কোটি, এখানে 20 কোটি, 30 কোটি এইভাবে দিয়ে ছিটিয়ে টাকাটাকে নষ্ট করছে। কিন্তু একটা টার্গেটেড ওয়েতে এই কাজটা করলে পরে এই কোভিড থেকে উত্তরণে আমাদের অনেক সহায়ক হতো। 3 নম্বর যেটা বলে শেষ করবো, যে সরকার যেন একটা কমিটি করে এই যে স্টিমুলাস প্যাকেজটা, এইটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যায়। এটাকে যদি বাস্তবায়ন করতে না পারে, তাহলে যে কথাটা বললেন যে যারা তাদের পুঁজি খেয়ে ফেলেছে, তাদেরকে তো পুঁজি ইনজেক্ট করতে হবে, এবং সেটা করতে হলে এই স্টিমুলাস প্যাকেজের থ্রুতে ব্যাংকের মাধ্যমে এবং এই এমএফআই, মাইক্রো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর মাধ্যমেই করতে হবে। কিন্তু সেটা যদি করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো আর পুঁজি ফেরত পাবে না, তারা কিন্তু একেবারে চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যাবে এবং কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে। সেটা কিন্তু হতে দেওয়া যাবে না। অনেক ধন্যবাদ। খুব চমৎকারভাবে 3টি দিক নির্দেশনা আপনি দিয়েছেন, এবং সেটা কিন্তু সত্যি। কারণ আমরা যদি কিছুটা হলেও কিছু মানুষকে, কিছু এনজিও, কিছু স্মলার এন্টারপ্রেনার্সকে সাপোর্ট না করতে পারি, তাহলে দেয়ার উইল বি হিউজ আনএমপ্লয়মেন্ট, এবং সেটা আমরা কখনোই চাই না। আপনার কাছে একদম শেষের দিকে যে কিভাবে আসলে আমরা মানে একদম রুট লেভেলে মানুষের করণীয়টা কি? একটি কথা ঘুরে ফিরে আমি এবং স্যার আমরা একমত হয়েছি যে মানুষের হাতে টাকা দিতে হবে, এবং স্যার খুব ভালো মতোই বলেছেন এটাই আসলে ক্লিন টার্গেট, যে আগামী 6 মাস মানুষের হাতে টাকা দিতে হবে সহজ শর্তে, সমন্বিতভাবে, এবং যারা ফর্মাল, যারা ইনফর্মাল, সবার হাতে টাকা দিতে হবে তাদের ক্রয় ক্ষমতাটাকে ধরে রাখার জন্য, তাদের ব্যবসায় ফিরে আসার জন্য। এবং সেটির জন্য একটা, স্যার যেটা বললেন, একটা কমিটি করতে হবে। স্যার অনেকের কথা বলেছেন, আমি যোগ করব যে বাংলাদেশে বড় বড় এনজিওগুলো এটার মধ্যে থাকবে, এবং রুট লেভেল পর্যন্ত সমন্বিতভাবে ছিটিয়ে যে টাকা দেওয়ার কথাটা স্যার বললেন, এটি আসলে কোনো টার্গেট ওরিয়েন্টেড কাজ হচ্ছে না। এটাকে সমন্বিতভাবে একেবারে রুট লেভেল পর্যন্ত পৌঁছানোর সহজভাবে রাষ্ট্রকে একটা দায়িত্ব নিতে হবে, সেখানে ব্যাংক এবং এনজিও ইনভলভ থাকবে। আর একটা কথা আমি বলবো, শেষ কথা, ভয়, দুশ্চিন্তা, অনিশ্চয়তা যদি থাকে আর পকেট ভরা আমার টাকা থাকে, আমি কিন্তু ঘর থেকে বের হব না। সুতরাং যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে কোভিড চিকিৎসা ব্যবস্থা এবং পরীক্ষা সহজলভ্য করতে হবে। জাপানের মতো দেশ, যার সমস্ত ইউটিলিটি প্রাইভেট সেক্টরে, সেও ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে টু রিকভার দিস সিচুয়েশন। আমাদের প্রাইভেট হসপিটাল, সরকারি হসপিটাল, সকলকে নিয়ে সমন্বিত চিকিৎসা ব্যবস্থা, মানে মানুষ যেন ভাবে আমার অসুখ হলে আমি কোথায় যেতে পারবো। যখন এটা ক্লিয়ার হবে, মানুষ ঘর থেকে বের হবে। মানুষই যদি না নড়াচড়া করে, অর্থনীতি নড়াচড়া করবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে জীবন ও জীবিকা, এই দুটোর টানাপোড়েনের মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হবে, এবং আমরা চেষ্টা করব যতটুকু পারি আমাদের নিজ নিজ জায়গা থেকে ভালো থাকবার, সুস্থ থাকবার। স্যার, আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। জনাব মনসুর এবং জনাব মাহমুদ, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এতক্ষণ ধরে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি শারমিন মিশু আবারও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।